ফ্লুরোকুইনোলন্স। তোমাদের সামনে কোনো বই থাকলে বইটা খুলো, ওই রেসপেক্টিভ চ্যাপ্টারটা খুলো এবং আমি যা বলি ওগুলোর সাথে মিলাও ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ, বিসমিল্লাহ। আজকে পড়ব হচ্ছে কি কুইনোলন্স অ্যান্ড ফ্লোরোকুইনোলন্স, ঠিক আছে? তো এতদিন আমরা যে আলোচনাগুলো করতেছিলাম বা আমাদের যে রিসেন্ট যে কার্ডটা আমরা পড়তেছি সেটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা কেমোথেরাপিউটিক এজেন্ট, এগুলোও বলে, অনেক কিছুই বলে। এটার মধ্যে ডিফারেন্সও আছে। এটা তোমরা ইনশাল্লাহ আশা করি প্রথম দিকে পড়ে ফেলছো, ইন্ট্রোডাকশন টু অ্যান্টিবায়োটিক বা ওই চ্যাপ্টারে। তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে আজকে হচ্ছে কুইনোলন্স অ্যান্ড ফ্লোরোকুইনোলন্স। প্রথম হচ্ছে কুইনোলন্স। তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। কুইনোলন্স কি? এটা হচ্ছে এক ধরনের সিনথেটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। নর্মালি আমরা জানি যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন অর্গানিজম থেকে তৈরি করা হয়, ব্যাকটেরিয়া থেকে করা হয়, অনেক সময় ফাঙ্গাস থেকে করা হয়। এটা হচ্ছে কেমিক্যালি সিনথেসাইজড। এটা কোনো ন্যাচারাল সোর্স থেকে আসে নাই বা কোনো অর্গানিজম থেকে আসে নাই। তো এটা হচ্ছে এক ধরনের সিনথেটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। এটাকে বলে কুইনোলন্স, ঠিক আছে? একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এই কুইনোলন্সের সোর্স বা কুইনোলন্সের ডেরিভেটিভস, মানে যেখান থেকে কুইনোলন্স ডিরাইভ করে, সেটার প্রথম সোর্স কি? নেলিডেক্সিক অ্যাসিড। নেলিডেক্সিক অ্যাসিড অনেক জায়গায় বা অনেক বইতে এটাকে ফার্স্ট জেনারেশন ইয়াও বলে, ফার্স্ট জেনারেশন কুইনোলন্সও বলে। তো কিন্তু এই জিনিসটা সঠিক না মনে হয় আর কি আমার কাছে। তারপর তোমরা বলবা যে ফার্স্ট জেনারেশন কুইনোলন্সের মধ্যে এটা হচ্ছে নেলিডেক্সিক অ্যাসিড, মানে হচ্ছে কুইনোলন্সের প্রাইমারি সোর্স হচ্ছে নেলিডেক্সিক অ্যাসিড বা অথবা ফার্স্ট জেনারেশন কুইনোলন্স তোমরা বলতে পারো। এরপর হচ্ছে এটা ছাড়াও নেলিডেক্সিক অ্যাসিড ছাড়াও আরো দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে অক্সালিনিক অ্যাসিড, একটা হচ্ছে সিনোক্সাসিন অ্যাসিড। এই দুইটা তোমাদের বইতে নাই, এটা লিখে নাও। এটা নিয়ে গতবার এটা কি ফার্স্ট জেনারেশন আন্ডারে? হ্যাঁ, ফার্স্ট জেনারেশনের আন্ডারে এটা। দুইটা তোমাদের গতবার ভাইভাতে জিজ্ঞাসা করছে। তারপর অক্সালিনিক বলবেন। অক্সালিনিক অ্যাসিড, অক্সালিনিক অ্যাসিড, একটা হচ্ছে সিনোক্সাসিন অ্যাসিড। অক্সালিনিক অ্যাসিড, সিনোক্সাসিন অ্যাসিড। তোমরা ম্যাক্সিমাম সব বইতে পাবা শুধু নেলিডেক্সিক অ্যাসিড, কিন্তু এটা ছাড়াও আছে অক্সালিনিক অ্যাসিড এবং সিনোক্সাসিন অ্যাসিড। এই তিনটাই হচ্ছে ফার্স্ট জেনারেশন কুইনোলন্স, ঠিক আছে? এরপরে সেকেন্ড জেনারেশনে গিয়ে একটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে?
আমরা দুইটা শব্দ ইউজ করছি তাই না, একটা হচ্ছে কুইনোলোনস আর একটা হচ্ছে ফ্লুরোকুইনোলোনস। সেকেন্ড জেনারেশনে গিয়ে যে জিনিসটা হয়, আচ্ছা আমি একটা কথা বলছিলাম যে ক্লাসিফিকেশনটা ঠিকই আছে, ঠিক আছে, তোমরা এটাই ফলো করবা, অন্যগুলো দরকার নাই। সেকেন্ড এটা জেনারেশন যে গিয়ে, আমরা ক্লাসিফিকেশনের মধ্যে বলছেন, আপনি সোর্স বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, সোর্স হিসেবে যদি জিজ্ঞেস করে প্রাইমারি সোর্স কি কোত্থেকে আসছে, এগুলো কুইনোলোনস গুলা বলবো যে নাইলিডেক্সিক অ্যাসিড, অক্সালিনিক অ্যাসিড, সিনোক্সাসিন অ্যাসিড। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে ফার্স্ট জেনারেশন কোনটা, সেকেন্ড জেনারেশন কোনটা, তাহলে এইভাবে বলবো ফার্স্ট জেনারেশন নাইলিডেক্সিক অ্যাসিড, সেকেন্ড জেনারেশন আমরা যেগুলো বলবো সামনে এগুলা। তো সেকেন্ড জেনারেশনে এসে একটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন নিচের গুলো আর কি, যেগুলো বাকিগুলো আছে সেগুলোতে এসে কি হয়, ফ্লোরিনেটেড হয়, মানে হচ্ছে এটা প্রত্যেকটার সাথে ফ্লোরাইড যুক্ত হয়, ঠিক আছে। তো এই জি স্যার। ফ্লোরাইড যুক্ত হওয়ার কারণে সেই কুইনোলোনস গুলোকে তখন ফ্লুরোকুইনোলোনস বলে। কুইনোলোনস কিন্তু ফ্লোরাইড যুক্ত হওয়ার কারণে এটাকে বলে সেকেন্ড, থার্ড, ফ্লুরোকুইনোলোনস। ফোর্থ, তিনটাকে। ফার্স্ট জেনারেশন বাদে বাকি সব এগুলাকে আমরা বলতেছি ফ্লুরোকুইনোলোনস। এখন প্রবলেম হবে কোশ্চেনে যদি তোমাকে বলে যে ক্লাসিফাই কুইনোলোনস, অথবা ভাই বলে যে ক্লাসিফাই কুইনোলোনস, তাহলে কোত্থেকে স্টার্ট করবা? ফার্স্ট জেনারেশন থেকে ফার্স্ট জেনারেশন থেকে। বলবা। কিন্তু যদি বলে শুধু বলে যে ক্লাসিফাই ফ্লুরোকুইনোলোনস, তাহলে সেকেন্ড কিন্তু জেনারেশন একটা থেকে। ব্যাপার আছে, তাহলে সেকেন্ড জেনারেশন থেকে বলতে হবে, ঠিক আছে। এই কুইনোলোনস গুলা আরেকটা নাম আছে, অনেক সময় এই কুইনোলোনস নাম না দিয়ে অন্য নামে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ডিএনএ জাইরেজ ইনহিবিটরস। এটা ডিএনএ জাইরেজ এনজাইমটাকে ইনহিবিট করে, এর জন্য এটার নাম ডিএনএ জাইরেজ ইনহিবিটরস, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে যে নেলিডেক্সিক অ্যাসিড আগে অনেক ইউজ হইতো, এখন হয় না, এখন একেবারেই হয় না, ঠিক আছে। বাংলাদেশে নেলিডেক্সিক অ্যাসিড ইউজ হয় না, মানে হয় না, একেবারেই নেই। তুমি ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতে পারবে না। তো এটার স্পেকট্রাম আছে, তোমরা তোমাদের বইয়ের মধ্যে পাবা। নট সো ইম্পর্টেন্ট, খুব একটা কোশ্চেন জিজ্ঞেস করে না যে নেলিডেক্সিক অ্যাসিড কোন কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। স্পেকট্রাম বলতে বোঝায় যে কোন কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, নাকি গ্রাম পজিটিভের মধ্যে কোন স্পেশাল কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে কিনা, যেমন ইকোলাই, শিগেলা, এন্টারোব্যাক্টর, প্রোটিয়াস এটসেট্রা, এরকম। তো এগুলো একটু দেখে নিতে পারো, বাট নট সো ইম্পর্টেন্ট। তো যে জিনিসটা দেখবা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে নেলিডেক্সিক অ্যাসিড যে পরিমাণ ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে, ওর স্পেকট্রামটা ফ্লোরিনেশনের পরে বেড়ে যায়, মানে হচ্ছে ও আরো বেশি পরিমাণ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, স্পেকট্রামটা ব্রড স্পেকট্রাম হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে, তো এখন তাহলে নতুন একটা কোশ্চেন আসবে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ফ্লোরোকুইনোলোনস, মানে এই ফ্লোরিনেশন যে করলো, ফ্লোরিনেশন করে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন করলো, এটাতে লাভ মানে কি লাভ হইলো, হ্যাঁ, এটা অ্যাডভান্টেজ গুলা কি। তার আগে একটা কথা বলি যে অনেক বইয়ে বা অনেক ইয়াতে শুধু ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন উল্লেখ করছে, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন উল্লেখ করছে। পরবর্তীতে অনেকে আবার থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনও অ্যাড করছে। তো এটা বলে রাখার উদ্দেশ্য হচ্ছে যে অনেক বইতে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন নাই। সো তোমাদের এক্সামিনার যদি কোনো কারণে মানে জেনে রাখার জন্য যে এরকম আছে একটা সিস্টেম। আচ্ছা, কি কি হইলো? এক নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে ওয়াইডার স্পেকট্রামটা বড় হয়ে গেল, মানে হচ্ছে এখন সে ভালো বেশি পরিমাণ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে। তারপর হচ্ছে সেকেন্ড যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সাইড এফেক্ট, সাইড এফেক্ট গুলো কমে যাবে। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে কম, ফ্লোরিনেশন হওয়ার কারণে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করার ক্ষমতা বেড়ে যায়, কারণে রেজিস্ট্যান্স ডেভেলপ করার সম্ভাবনা কমে যাবে। খুব ইজিলি থেরাপিউটিক ব্লাড লেভেল অ্যাচিভ করতে পারে, মানে হচ্ছে তোমরা জানো যে ব্লাডে ড্রাগ, কোনো একটা ড্রাগ যদি কাজ করতে হয়, হ্যাঁ, একটা মিনিমাম লেভেল ব্লাডে কনসেন্ট্রেশন আসা লাগে। ওই কনসেন্ট্রেশনটা যদি অ্যাচিভ করতে না পারে, তাহলে ওই ড্রাগটা কাজ করতে পারে না,
ঠিক আছে, এটাকে থেরাপিউটিক ব্লাড লেভেল বলে। মানে হচ্ছে যে ড্রাগটা ব্লাডে গেল কিন্তু খুব কাজ করলো না, তাহলে তো আর লাভ নাই। তো ব্লাডে যেই মিনিমাম লেভেলটা অ্যাচিভ করলে সে ঠিক মতো কাজ করতে পারে সেটাকে থেরাপিউটিক ব্লাড লেভেল বলে। তাহলে ফ্লুরোকুইনোলোন এটার ফ্লোরিনেশন হওয়ার সুবিধা হচ্ছে কি খুব ইজিলি সেটা থেরাপিউটিক ব্লাড লেভেল অ্যাচিভ করতে পারে। আর হচ্ছে বেটার টিস্যু পেনিট্রেশন, মানে টিস্যুতে খুব ইজিলি পেনিট্রেট করতে পারে, টিস্যুর ভিতরে ঢুকতে পারে। তাহলে কি কি বললাম, 5টা অ্যাডভান্টেজ। ওয়াইডার স্পেকট্রাম, হ্যাঁ, ফিওর সাইড এফেক্ট, তারপর fewer side রেজিস্ট্যান্সটা কম, থেরাপিউটিক ব্লাড লেভেলটা lesser chance of resistance, lesser লেস চান্স অফ chance of resistance। থেরাপিউটিক ব্লাড তারপর লেভেলটা ইজিলি অ্যাচিভ করতে পারে। তারপরে এক্সিলেন্ট টিস্যু পেনিট্রেশন। বেটার টিস্যু পেনিট্রেশন। ওকে, এখন এটা গেল। তাহলে আমরা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন বলি। সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে লিভোফ্লক্সাসিলিন। এখানে একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে। ঝামেলাটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন যারা বলতেছে শুধু ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন আছে, তারা থার্ড ফোর্থ সেকেন্ড জেনারেশন সবগুলাকে একটা জেনারেশন ধরছে। তো যাই হোক, তোমরা দুইটাই মাথায় রাখতে পারো না, আমার মনে হয় দরকার নাই, এটাই ফলো করো। সেকেন্ড জেনারেশনে কি আছে, সিপ্রোফ্লক্সাসিলিন, নরফ্লক্সাসিলিন, ওফ্লক্সাসিলিন, লোমিফ্লক্সাসিলিন। এই প্রথম 4টা ড্রাগই ইউজ হয় এবং মার্কেটে পাওয়া যায়, ভালো ইউজ হয়। সিপ্রোফ্লক্সাসিলিন, নরফ্লক্সাসিলিন, ওফ্লক্সাসিলিন, লোমিফ্লক্সাসিলিন। থার্ড জেনারেশনে বলা হয় লিভোফ্লক্সাসিলিন, স্পারফ্লক্সাসিলিন, গেটিফ্লক্সাসিলিন এগুলা। এবং ফোর্থ জেনারেশন হচ্ছে মক্সিফ্লক্সাসিলিন বা টোভাফ্লক্সাসিলিন এটসেট্রা। এখানের মধ্যে আরেকটা কোশ্চেন যেটা গতবার তোমাদের ভাইবাতে জিজ্ঞাসা করছে, সেই কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনস। ফ্লুরোকুইনোলনস এর মধ্যে কোনগুলো হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনস? প্রথম কোশ্চেন হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনস বলতে কি বোঝায়? রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনস বলতে বোঝায় যে ফ্লুরোকুইনোলনস গুলো রেসপিরেটরি সিস্টেমে ভালো কাজ করে বা রেসপিরেটরি সিস্টেমে ইনফেকশনের এগেইনস্টে ভালো কাজ করে। অন্যান্য ইনফেকশনেও কাজ করে ভালো, কিন্তু রেসপিরেটরি ইনফেকশনে বেশি ভালো কাজ করে, যার কারণে যে কোনো রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে ওগুলা ইউজ করা হয়। এক্সাম্পল কি, লিভোফ্লক্সাসিলিন, স্পারফ্লক্সাসিলিন, গেটিফ্লক্সাসিলিন, মক্সিফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, গেটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ঠিক আছে। এর মধ্যে লিভোফ্লক্সাসিন আর মক্সিফ্লক্সাসিন এই দুইটা মার্কেটে পাওয়া যায় বা বাজারে পাওয়া যায়। লিভোফ্লক্সাসিন আর মক্সিফ্লক্সাসিন মার্কেটে পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লিভোফ্লক্সাসিন, এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয়। লিভক্সিন নামে পাওয়া যায়, লিভক্সিন নামে পাওয়া যায়, ইভো নামে পাওয়া যায়, ইভিও ইভো, এবং লিভক্সিন এই দুইটা নামে পাওয়া যায়। তো এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। মক্সিফ্লক্সাসিনও হয় বাট কম। ঠিক আছে, জি স্যার। এখন পর্যন্ত যা বললাম কোনো সমস্যা আছে কিনা? না নো স্যার। স্যার। ওকে, তো ফ্লুরোকুইনোলনস এর সম্পর্কে যদি কিছু বলতে বলে, কয়েকটা ক্যারেক্টার বলতে হবে তোমাদেরকে। প্রথমেই বলতে হবে যে এটা হচ্ছে ফ্লোরিনেটেড কম্পাউন্ড অফ নেলিডেক্সিক অ্যাসিড। ফ্লুরোকুইনোলনসটা কি জিনিস? এটা হচ্ছে নেলিডেক্সিক অ্যাসিডকে ফ্লোরিনেটেড করার পরে যেটা পাওয়া যায়, হ্যাঁ, ফ্লোরিনেটেড কম্পাউন্ড অফ নেলিডেক্সিক অ্যাসিড। এটা হচ্ছে বেশি, মানে এটা বায়োঅ্যাভেবিলিটি বেশি। তারপর হচ্ছে লিপিড সলিবল, হাইলি লিপিড সলিবল। আর হাইলি লিপিড সলিবল হলে বডির সব জায়গায় বা টিস্যুতে, বডি ফ্লুইড বা টিস্যুতে খুব দ্রুত ছড়ায় যাবে, এবং ইউরিনারি ট্র্যাক্ট এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ভালো কাজ করে। মানে ইউরিনারি ট্র্যাক্ট অ্যাকশন এবং
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ইনফেকশনে ভালো কাজ করে। এক্সাম্পল বলি, তার যদি ডায়রিয়া হয়, সবচেয়ে বেশি ডায়রিয়া হলে কোন অ্যান্টিবায়োটিকটা ইউজ করে বলো তো? অ্যান্টি অ্যামিবিক না অ্যান্টিবায়োটিক কোনটা ইউজ করে বলো? তোমাদের কারো হয়েছে কিনা অ্যান্টি-অ্যামিবিক হওয়ার পর ডায়রিয়া হলে কি খাইছো? হ্যাঁ জোরে বলো। অ্যান্টি-অ্যামিবিক স্যার। বুঝিনি। অ্যান্টি অ্যামিবিক না অ্যান্টি অ্যান্টি-অ্যামিবিক অ্যান্টি অ্যামিবিক বাদে স্যার কি খাইছো? মেট্রোনিডাজল। না না, মেট্রোনিডাজল তো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যামিবিক। অ্যান্টিবায়োটিক কি খাইছো? নাম তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, মেট্রোনিডাজলের মধ্যে অ্যামোডিস খাইছো কিংবা ফ্লামিড খাইছো, এগুলা ছাড়া অন্য কোনো ওষুধ খাও নাই কখনো? ফুড পয়জনিং, ডায়রিয়া এগুলোর জন্য কেউ খাও নাই? পেট খারাপ হলে ফার্মেসিওয়ালার কাছে গেলে একটা ওষুধ দিবে। ফ্লাজিল স্যার। আরে কি ফ্লাজিলও তো মেট্রোনিডাজলই। স্যার সিপ্রোসিন। হ্যাঁ ভেরি গুড, সিপ্রোসিন। এটাই শুনতে যাচ্ছিলাম এতক্ষণ। যাই হোক, সিপ্রোসিন। হ্যাঁ পেট্রো, হ্যাঁ এখানে বুঝি নাই। আচ্ছা, এই ডায়রিয়া হলে বা ফুড পয়জনিং ইনফেকশাস কজ কারণে, মানে ব্যাকটেরিয়াল বা কজের কারণে যদি ডায়রিয়া হয়, নর্মালি দুইটা জিনিস অ্যাড করে আর কি। হ্যাঁ, হয় সিপ্রোসিন অথবা মেট্রোনিডাজল। অনেক জায়গায় সিপ্রোসিন মেট্রোনিডাজল দুইটাই ইউজ করে আর কি। তো এই কারণটা কি? কারণটা আমরা বলছি এই জন্য যে সিপ্রোফ্লক্সাসিনটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং ইমিউনারি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ এই দুইটাতে ভালো কাজ করে আর কি। আচ্ছা তো গেল। আর ঠিক আছে, আর কিছু মেকানিজম অ্যাকশনটা আমরা একটু দেখি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। ফ্লুরোকুইনোলোন্সের মেকানিজমটা কি? মেকানিজম অফ অ্যাকশন। ফ্লুরোকুইনোলোন্সের আরেকটা নাম বলছিলাম কি, যে ডিএনএ জাইরেস ইনহিবিটরস। তার মানে হচ্ছে ওই ডিএনএ জাইরেস এনজাইমটাকে কি করবে? ইনহিবিট করবে। ইনহিবিট করার জন্য আসলে এখানে একটু তোমাদেরকে জানলে ভালো হতো, ডিএনএ এর একটা সিনথেসিসের একটা স্টেপ হচ্ছে বা রেপ্লিকেশনের একটা স্টেপ হচ্ছে, ওখানে সুপার কয়েলিং হতে হয়। নর্মালি তো ডিএনএটা এরকম আমরা যেভাবে দেখি কয়েলিং অবস্থায় স্পাইরাল একটা স্ট্যান্ডের মতো দেখি, এরকম নর্মালি থাকে না। এটা স্পাইরাল করার জন্য সুপার কয়েলিং হওয়া লাগে, ঠিক আছে? পজিটিভ সুপার কয়েলিং বলে এটাকে। যে পজিটিভ সুপার কয়েলিং এর কারণে ডিএনএটা দেখতে স্পাইরালের মতো দেখা যায়। তো এটা হওয়ার জন্য এই ডিএনএ জাইরেস এনজাইমটা কাজ করে। তো আমরা যখন ফ্লুরোকুইনোলোন্সটা দিব, তখন ডিএনএ জাইরেস এনজাইমটা ইনহিবিটেড হবে, যেটা রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে যে পজিটিভ সুপার কয়েলিংটা ঠিক মতো হবে না, ঠিক আছে? পজিটিভ সুপার কয়েলিংটা হবে না, তাহলে ডিএনএ ড্যামেজ হবে। ডিএনএ ড্যামেজ হলে যখন এখানে একটা জিনিস জেনে রাখবা, যদি কোনো কারণে ডিএনএ ড্যামেজ হয়, ওই ড্যামেজ ডিএনএটাকে সরানোর জন্য বা বের করে ফেলার জন্য কিছু এনজাইম থাকে, নিউক্লিয়াস এনজাইম। তখন ওই ড্যামেজ ডিএনএটা নিউক্লিয়াস এনজাইম দ্বারা ডিগ্রেডেড হয়ে যায়, তখন কি হয়? ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট পাওয়া যায়। তাহলে একটা বললাম কি, ডিএনএ জাইরেস ইনহিবিট করে, তারপর কি হয়? পজিটিভ সুপার কয়েলিং হতে পারে না, তখন ডিএনএ ড্যামেজ হয়। তারপরে ডিএনএ ড্যামেজ হওয়ার কারণে ড্যামেজ ডিএনএটা ডিগ্রেডেড হয় কি দিয়ে? নিউক্লিয়াস এনজাইম দিয়ে। রেজাল্ট কি? ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট। বুঝতে পারছো? স্যার কি দিয়ে স্যার ডিগ্রেড হয়? নিউক্লিয়েজ এনজাইম। ডিএনএ তো একটা নিউক্লিক অ্যাসিড, তাই না? জি। নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে হলে তো কি লাগবে? নিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট পাবো। তাহলে তোমরা লিখে নাও, ডিএনএ ইনহিবিটস ডিএনএ জাইরেস এনজাইম, ফ্লো চার্ট করে করবো আর কি। ইন্টারফেয়ার উইথ কারেকশন অফ পজিটিভ সুপার কয়েলিং। ইন্টারফেয়ার উইথ
কারেকশন অফ পজিটিভ সুপারকয়েলিং লিখছো? জি স্যার। এরপর হবে ড্যামেজড ডিএনএ। ড্যামেজড ডিএনএ। তারপরে ফ্লো আবার একটা অ্যারো দিয়ে লেখো নিচে ডিগ্রেডেড বাই নিউক্লিয়াস এনজাইম। এরপর কি এটা হচ্ছে এক্সাইডেড, ঠিক আছে। ফ্লোরোকুইনোজ আরো একটা পদ্ধতিতে কাজ করে, সেটা হচ্ছে টপোইসোমাইরেজ 4 টপোইসোমাইরেজ 4 এনজাইম। টপোইসোমাইরেজ 4 এনজাইম সে কি করে টপোইসোমার। আরেকটা কথা হচ্ছে ডিএনএ জাইরেস এনজাইম যেটা, হ্যাঁ, এই ডিএনএ জাইরেস এনজাইমের আরেকটা নাম হচ্ছে টপোইসোমারেজ এনজাইম 2। টপোইসোমারেজ এনজাইম 2। আরেকটা হচ্ছে টপোইসোমারেজ 4। আচ্ছা, যাই হোক, ফ্লোরোকুইনোজ কি করবে, টপোইসোমারেজ 4 কেও ইনহিবিট করবে। এটা কি করে, এটা হচ্ছে সেপারেশন অফ ডটার সেলকে ইনহিবিট করে। আমরা জানি যে সেল ডিভিশন হওয়ার সময় নিউক্লিক অ্যাসিডটা ভেঙে দুই ভাগ হয়, দুই ভাগ হয়ে দুইটা ডটার সেলের মধ্যে চলে যায় নিউক্লিক অ্যাসিডগুলো। ডিএনএ গুলো একটা ডিএনএ থেকে রেপ্লিকেশন হয় দুইটা ডিএনএ হয়, দুইটা ডিএনএ হয়ে দুইটা ডিএনএ দুইটা ডটার সেলে চলে যায়, ঠিক আছে। তো এই সেপারেশন অফ ডটার সেল করতে গেলে যখন যায় তখন সে এটাকে ইনহিবিট করে। তাহলে ইনহিবিশন অফ সেপারেশন অফ ডটার সেল, রেজাল্ট কি, অ্যারেস্ট মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হতে পারে না, অ্যারেস্ট মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এতটুকুন তো বুঝে পেরেছো যে ফ্লোরোকুইনোজ গুলো কি, এগুলো হচ্ছে ব্যাকটেরিসাইডাল ড্রাগ। নাইলাডেক্সিক বলো, ফ্লোরোকুইনোজ বলো, কুইনোজ বলো, সবই হচ্ছে ব্যাকটেরিসাইডাল ড্রাগ। কেউ কিছু বলতেছো? নো নো স্যার। স্যার। আচ্ছা, এখন এ পর্যায়ে এসে কি কথা বলবো একটু আন্দাজ করে বলো, কি কি বলা উচিত এখন? ইন্ডিকেশন ইন্ডিকেশন স্যার। স্যার। ইন্ডিকেশন, অ্যাডভার্স। আর কিছু? ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এগুলো বাদে, অ্যাডভার্স এফেক্ট বাদে, এতদিন অ্যান্টিবায়োটিক পড়ানোর সময় একটা জিনিস বলি কি, রেজিস্ট্যান্সি। হ্যাঁ, ভেরি গুড মাহমুদুল হাসান, রেজিস্ট্যান্স। কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে মিউটেশন ইন দ্য টার্গেট এনজাইম। যে এনজাইমগুলোর উপর আমরা মানে ড্রাগগুলো কাজ করবে, অর্থাৎ টপোইসোমারেজ 4 এবং ডিএনএ জাইরেস বা টপোইসোমারেজ 2, এই এনজাইমগুলোতে যদি মিউটেশন হয়, ঠিক আছে, তো মিউটেশন হলে তখন যে জিনিসটা হবে যে ড্রাগগুলো আর তখন ওই এনজাইমগুলোর সাথে বাইন্ড করতে পারবে না। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে যে অর্গানিজম যে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, ব্যাকটেরিয়াগুলো যদি পারমিবিলিটি চেঞ্জ করে ফেলে, মানে চেঞ্জ ইন দ্য পারমিবিলিটি অফ দ্য অর্গানিজম টু দি ড্রাগ, তাহলে হয় কি ড্রাগগুলো আর ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। আরেকটা হচ্ছে যে প্লাজমিড, তোমরা পড়ছো যে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ ছাড়াও এক্সট্রা একটা ইয়া থাকে ডিএনএ, যেটাকে আমরা প্লাজমিড বলি। প্লাজমিড মিডিয়েটেড একটা প্রোটেকশন থাকে। সে কি করে, ডিএনএ, আমরা জানি যে ডিএনএ জাইরেসকে আমরা ইনহিবিট করি, তাহলে ডিএনএ জাইরেসের একটা প্রোটেকশনের ব্যবস্থা করে ওরা, প্রোটেকশন অফ ডিএনএ জাইরেস বাই প্লাজমিড মিডিয়েটেড প্রোটিন। অর্থাৎ একটা প্লাজমিড মিডিয়েটেড প্রোটিন দিয়ে ডিএনএ জাইরেস এনজাইমটাকে প্রোটেক্ট করে, যার কারণে ফ্লোরোকুইনোজ বাইন্ড করতে পারে না। ঠিক আছে,
রেজিস্ট্যান্স বোঝা গেছে? জি স্যার। ওকে, আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই ড্রাগের সাথে যদি ফুড অথবা অ্যান্টাসিড এগুলো একসাথে খাওয়া হয় তাহলে সে ড্রাগ অ্যাবজর্পশনে ইন্টারফেয়ার করে, বাধা দেয় আর কি। ঠিক আছে, ঠিক মতো ড্রাগ অ্যাবজর্পশন, ঠিক আছে। তো এই কারণে এটা খালি পেটে খেলে ভালো কাজ করে। আর হচ্ছে কেউ যদি অ্যান্টাসিড খায় কিংবা খাবার খায়, কমপক্ষে খাবার খাওয়ার 2 ঘন্টা অথবা 4 ঘন্টা আগে এই ফ্লোরোকুইনোজ গুলা নিতে হবে, তাহলে ড্রাগটা তার সর্বোচ্চ পরিমাণ কাজ করতে পারবে। আচ্ছা, অ্যাডভার্স রিঅ্যাকশন কি কি আছে ফ্লোরোকুইনোজের? সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা কথা বলি, যে দুইটা কথা আমরা শুনতে চাই আর কি। একটা হচ্ছে যে টেন্ডোনাইটিস, যেটা কিনা শেষ পর্যন্ত টেন্ডন রাপচার পর্যন্ত করতে পারে। টেন্ডোনাইটিস উইথ রিস্ক অফ টেন্ডন রাপচার। এক, ড্যামেজ দ্য গ্রোয়িং কার্টিলেজ ইন চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে গ্রোয়িং কার্টিলেজ গুলোকে ড্যামেজ করে, যার কারণে বাচ্চাদের গ্রোথ রিটার্ডেশন হয়। ঠিক আছে, আর্থ্রোপ্যাথি হয়, পরে জয়েন্ট ইনফেকশন হয়, এক্সেট্রা। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে অ্যারিথমিয়া করে। ঠিক আছে, তো ঠিক আছে, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো হচ্ছে জাস্ট মনে রাখবা। নসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো হয়, হেডেক হতে পারে, ইনসোমনিয়া হয়, সিজার হতে পারে। ঠিক আছে, প্রলং কিউটি ইন্টারভ্যাল হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে ডায়াবেটিক পেশেন্টের। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, এগুলো স্যার শুনতে চাই। ঠিক আছে, জি স্যার। কন্ট্রাইন্ডিকেশন কি? যে কোনো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন আসলে বলা যায় কি, হাইপার সেন্সিটিভিটি। সেকেন্ড যেটা হচ্ছে প্রেগন্যান্সি। থার্ড হচ্ছে চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেনদেরকে দেওয়া যাবে না সিপ্রোফ্লক্সাসিন। দিলে সমস্যা কি হবে, ওদের গ্রোয়িং কার্টিলেজে ড্যামেজ হওয়ার কারণে গ্রোথ রিটার্ডেশন হবে। এমনকি আর্থ্রোপ্যাথি হতে পারে। আর্থ্রোপ্যাথি মানে হচ্ছে জয়েন্টে কোনো ডিজিজ তৈরি হওয়া। আচ্ছা, আর কি কি ইন্ডিকেশন কি ইউজ হচ্ছে? এই ফ্লোরোকুইনোজের ইউজ অনেক। ঠিক আছে, ন্যালিডিক্সিকটা একদম ইউজ হয় না, ফ্লোরোকুইনোজের মতো অনেক ইউজ হয়, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, আমরা জানি ডায়রিয়াতেও দেয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে দেয়। ঠিক আছে, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ডায়রিয়া, গনোরিয়া, টাইফয়েড, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বোনস জয়েন্টস ইনফেকশন, টিউবারকুলোসিসেও আমরা ইউজ করি সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে। তোমাদের খেয়াল আছে কিনা? ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্ডিকেশন।
একটা ডিফারেন্স পড়ে রাখবা, সেটা হচ্ছে যে কুইনোলোন আর ফ্লুরোকুইনোলোনের মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ, বা ন্যালিডিক্সিক অ্যাসিড এবং ফ্লুরোকুইনোলোনসের ডিফারেন্স কি। একটা বই থাকলে বই থেকে পড়বা, না হলে নিজেরা তৈরি করবা। এখন পর্যন্ত যা পড়লা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো পড়বো। সম্ভব তোমাদের আইটেমও হতে পারে, আমি জানাই দেবো ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে, আর তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আমাকে পাঠিয়ে দেবে এসএমএস করে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও কিভাবে জান?